গত ক্লাসের মধ্যে আমরা এই প্রবলেমটা দেখেছিলাম, কমপ্লেক্স কাউন্টিং প্রবলেমে, যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা কিভাবে বের করে এটা একটু দেখছিলাম। তো এইটার মতোই সিমিলার আরেকটা প্রবলেম আজকে আমরা দেখবো। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো যে কম্পিউটারের পাসওয়ার্ড সিস্টেম। এখানে বলছে যে প্রত্যেকটা কম্পিউটারের সিস্টেমেরই কি থাকে, পাসওয়ার্ড থাকে, যেটা আমরা একদম আমাদের এই চ্যাপ্টারের শুরুতে আমরা একটা প্রবলেম ডিসকাস করেছিলাম পাসওয়ার্ড নিয়ে। সেটাই এখানে আবার ফেরত নিয়ে এসেছে। তো সেটাই বলা হয়েছে যে কম্পিউটারের পাসওয়ার্ড সিস্টেমে যেটা সাপোর্টেড সেটা হচ্ছে 6 থেকে 8 ক্যারেক্টার, মানে মিনিমাম 6, ম্যাক্সিমাম হচ্ছে 8 ক্যারেক্টার পর্যন্ত তোমার পাসওয়ার্ডটা সেট করতে হবে। এখন বলছে where each character is an uppercase letter or a digit, তার মানে তুমি যেই ক্যারেক্টারটা দিবা সেই ক্যারেক্টারটা হতে হবে হয় আপার কেস, না হয় ডিজিট, নাম্বার। ঠিক আছে? এবং আরেকটা কন্ডিশন হচ্ছে ইচ পাসওয়ার্ড মাস্ট কন্টেইন এট লিস্ট 1 ডিজিট, মানে যদি 6টা হয়, 7টা হয়, 12টা হয়, তার মধ্যে লিস্ট একটা হইলো তোমার ডিজিট থাকতে হবে। এখন বলছে এইরকম কন্ডিশন দিয়ে তোমার কতগুলো পাসওয়ার্ড তৈরি করা সম্ভব। আমার কথাটা কি বুঝে যাচ্ছে? কোশ্চেনটা বুঝতে পারছো? যে একটা কম্পিউটার সিস্টেমের যে পাসওয়ার্ড আছে 6 ডিজিট, 7 ডিজিট অথবা 8 ডিজিটের। ঠিক আছে? এখন তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পাসওয়ার্ডেই তোমার হয় ক্যারেক্টার দিতে হবে, মানে অ্যালফাবেট, না হয় নাম্বার দিতে হবে। অ্যালফাবেট হতে হবে ক্যাপিটাল, আপার কেস, এবং এই 6টার ভিতর অ্যাটলিস্ট একটা তোমার হতে হবে ডিজিট। তুমি 6টাই অক্ষর দিতে পারবে না, অ্যাটলিস্ট মিনিমাম তোমার একটা ডিজিট দিতে হবে, বাকিগুলো তুমি অক্ষর দিতে পারবে। তাহলে বলছে এইভাবে করে কতগুলো পাসওয়ার্ড তৈরি করা সম্ভব। তাহলে খেয়াল করো, এখানে সলিউশনে যেটা বলছে সেটা হচ্ছে যে যতগুলো পাসওয়ার্ড তৈরি করা সম্ভব সেটাকে বলা হচ্ছে পি, টোটাল পাসওয়ার্ডটা। টোটাল যে যতগুলো পাসওয়ার্ড তৈরি করা সম্ভব সেটা হচ্ছে পি। এখন এই পিটা আবার বের করছে কিভাবে, 6 ডিজিটের পাসওয়ার্ড কতগুলো তৈরি করা যায়, 7 ডিজিটের কতগুলো তৈরি করা যায়, এবং 8 ডিজিটের কতগুলো তৈরি করা যায়। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে আমাদের যে সাম রুল আছে, সেই সাম রুল অ্যাপ্লাই করে 6 ডিজিটের পাসওয়ার্ডের কম্বিনেশন, তার সাথে প্রোডাক্ট বা সাম হচ্ছে 7 ডিজিট, 8 ডিজিট। এইভাবে করে তিনটাকে আমি যখন যোগ করব, যোগ করলে টোটাল নাম্বার অফ পাসওয়ার্ডটা আমি পেয়ে যাব। তাহলে এখন আমার বের করতে হবে যে P6 এর মান কত, P7 এর মান কত, P8 এর মান কত, এই তিনটাকে আমার বের করতে হবে। তো কিভাবে বের করব? প্রথমে P6টা কিভাবে বের করছে খেয়াল করো। তোমার বলছে যে লেন্থ হচ্ছে 6, লেন্থ হচ্ছে 6 ডিজিটের। তাহলে কি করা যায়, এই 6 ডিজিটের মধ্যে তোমার অ্যালফাবেটও আছে এবং কি আছে, নাম্বারও আছে, তাই না? আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। অ্যালফাবেটও আছে, নাম্বারও আছে। তাহলে অ্যালফাবেট কয়টা? 26টা স্যার। 26টা। নাম্বার কয়টা? 10টা স্যার। তাহলে আমার টোটাল কয়টা হচ্ছে? 36টা স্যার। 36। জি স্যার। 36 মানে আলফা নিউমেরিক, অ্যালফাবেট এবং ডিজিট মিলে টোটাল হচ্ছে 36টা। তাহলে আমরা পড়ছিলাম যে এর আগের ক্লাসে একটা ফর্মুলা পড়েছিলাম, দেখো ফর্মুলাটা মনে পড়ে কিনা। এই যে এখানে প্রোডাক্ট রুল অনুযায়ী যদি হয় যে n ইন্টু n ইন্টু n ইন্টু n এরকম হইলে আমার এলিমেন্ট কতগুলো হবে, n টু দি পাওয়ার n। বোঝা গেছে? জি স্যার। বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে এখন আমি যদি এটা তোমাদেরকে বুঝাই, তাহলে এখন খেয়াল করো যে আমার কয়টা আছে,
6 ডিজিটের যদি বলি 6টা, তাহলে 6টাই যদি আমি অ্যালফাবেট এবং ক্যারেক্টার কম্বিনেশন যদি নিয়ে আসি, তাহলে আমার হবে এরকম 36 ইন্টু 36 ইন্টু 36, এভাবে করে কয়টা হবে বলতো? কয়টা হবে? 6টা হবে, কারণ আমার ডিজিট হচ্ছে 6টা। তাহলে 36 to the power 6। এটা কি বুঝছো না বুঝুনি? যেহেতু আমার বলছে 6 ক্যারেক্টার মানে 6 ডিজিটের, এবং 6টাই যদি আমার আলফা নিউমেরিক হয় মানে অ্যালফাবেট এবং নাম্বার হয়, তাহলে 36টা হয়, 36টা ওয়ে হয়, 36 ভাবে করা যায় আর কি। তাহলে 6 ক্যারেক্টার যদি হয় তাহলে 6টা 36 আসবে, 1 2 3 4 5 6, 6টা 36 আসবে। তাহলে 6টা 36 যদি গুণ করি, গুণ করলে 36 to the power 6 হবে। এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে এখন আমাকে বলছে যে আমাকে, এটা হলো ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে, মানে সবচেয়ে ভালো কেস। আর সবচেয়ে ওয়ার্স্ট কেস কি হতে পারে, যে একজন মনে করো সে 6টা যেহেতু ক্যারেক্টার বলছে, সে 6টায় নাম্বার দিতে পারে না। আমার কথা কি বুঝছো? যেহেতু 6 ক্যারেক্টার, এটা তো আমি যে কোনো ভাবে দিতে পারি, আমি অ্যালফাবেটও দিতে পারি অথবা নাম্বারও দিতে পারি। এখন যেটা আমার জন্য সবচেয়ে গুড অপশন সেটা হচ্ছে অ্যালফাবেট এবং নাম্বার মিক্স করে, সেটার ওয়ে হলো 36 ভাবে। আর ওয়ার্স্ট কেস হচ্ছে যে আমি অ্যালফাবেট দিব না, আমি সবগুলাই নাম্বার দিয়ে দেব। করা পসিবল? আমার কথা কি বুঝছো? স্যার একটু যদি আবার বলতেন স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি প্রবলেম হচ্ছিল নেটওয়ার্কের? একটু মানে সমস্যা দেখা যাচ্ছিল স্যার। সবাই কি প্রবলেম ফেস করতেছো? স্যার একটু ইকো হচ্ছিল স্যার। তাহলে যেটা বলছিলাম, এমনি ভয়েস কি ক্লিয়ার শোনা যায়? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। এর আগে শোনা যায়নি? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো যে আমি যেটা বললাম, যে যেহেতু আমার বলছে 6 ক্যারেক্টার, তাহলে 6 ক্যারেক্টারের মধ্যে প্রত্যেকটার জন্য আমার ওয়ে কতগুলো করে আছে, মানে কত ভাবে করা যায়, সেটা হচ্ছে 26টা হচ্ছে অ্যালফাবেট আর 10টা হচ্ছে নাম্বার। তার মানে টোটাল 36 ভাবে, মানে 36টা অপশন আমার কাছে আছে, এ থেকে জেড পর্যন্ত এবং 0 থেকে 9, 36টা অপশন আমি যে কোনো একটা ইউজ করতে পারি। এইভাবে করে যেহেতু আমার ক্যারেক্টার হচ্ছে 6টা, তাহলে 6টার জন্য 6টা 36 ভাবে আমার ওয়ে আছে, সেটাই হলো 36 to the power 6। বোঝা গেছে এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ওয়ার্স্ট কেস কি হতে পারে? ওয়ার্স্ট কেস হচ্ছে যে আমি কোনো নাম্বার ইউজ করবো না। আমার এখানে যেহেতু বলছে যে, দেখো কি বলছে যে অ্যাটলিস্ট একটা আমার ডিজিট হইতে হবে, তার মানে অ্যালফাবেট ইউজ করা যাবে না, এরকম একটা অপশন বলছে। তার মানে আরেকটা ওয়ার্স্ট কেস হইতে পারে এরকম, যদি সবগুলোই আমার হচ্ছে অ্যালফাবেট হয়, আমি কোনো নাম্বার ইউজ করলাম না, তাইলে হবে হচ্ছে 26টা। তাইলে এরকম 26টা ওয়ে কতবার আসতে পারে? 6বার, 26 to the power 6। এটাই হচ্ছে 26 to the power 6। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে যেহেতু আমার এখানে বলছে যে, হ্যাঁ 5 মিনিট। আচ্ছা তুমি বসে থাকো। তাহলে খেয়াল করো যে এখানে যেটা বলছে যে 6টা ক্যারেক্টারের ভিতরে আমার অপশন হচ্ছে যে হয় অ্যালফাবেট হবে অথবা ডিজিট হবে, দুইটার মিক্সিং এ। তার মানে আমার অপশন হচ্ছে 36টা। কিন্তু যেহেতু আমার বলছে যে আমাকে অ্যাটলিস্ট একটা ডিজিট হচ্ছে মিনিমাম তোমার ইউজ করতে হবে, মানে নাম্বার ইউজ করতে হবে, আমি অ্যালফাবেট ইউজ করতে পারবো না। এখন এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখন কোনটা আমি নাম্বার হিসেবে ইউজ করব সেটা তো আমি বের করতে পারছি না। এই জন্য হচ্ছে যে অপশনটা হচ্ছে এইটা, যে 36 থেকে 26 বিয়োগ করছে, মানে ওই 10টা হচ্ছে আমার ডিজিটের।
তাহলে এইভাবে করে আমি 36⁶ থেকে যদি 26⁶ মাইনাস করি তাহলে আমার পসিবল যতগুলো পাসওয়ার্ড তৈরি করা সম্ভব এই কন্ডিশনটা মেনটেন করে সেটা বের হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। সেম হচ্ছে এবার 7 ডিজিটের জন্য একই 36⁶ মাইনাস হচ্ছে 26⁶, কারণ আমার এখন অপশন হয়ে যাবে 7টা, আগে 6টা ছিল, এখন হচ্ছে 7টা 36 গুণ হবে, তাহলে 36 এর উপরে পাওয়ার আসবে 7। তাহলে মাইনাস করে আমি P6 মানে 7 ডিজিটের পাসওয়ার্ড তৈরি করা যাবে এতগুলা। সেম এজ একইভাবে 8 ডিজিটের জন্য সেম ফর্মুলা অ্যাপ্লাই করি, তার জন্য পাসওয়ার্ড আসবে এতগুলা। তাহলে আমি 3টাকে যদি যোগ করি, 1টা 2টা 3টাকে যদি যোগ করি, যোগ করলে টোটাল যে নাম্বারটা বের হবে এই টোটাল নাম্বারটাই হচ্ছে আমার ওই কম্পিউটার সিস্টেমে এতগুলো পাসওয়ার্ড তৈরি করা সম্ভব, পসিবল পাসওয়ার্ড তৈরি করা সম্ভব। এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। মানে এখানে যে দুইটা প্রবলেম আমরা দেখলাম, এই দুইটা প্রবলেমে বেসিক্যালি প্রোডাক্ট এবং সাম দুইটা প্রবলেমকেই একসাথে কম্বাইন করে দিচ্ছে। প্রথমে আমরা আলাদা আলাদা দেখছি, প্রোডাক্ট রুলের জন্য একরকম, সাম রুলের জন্য হচ্ছে আরেক রকম। তারপরে দেখলাম যে কমপ্লেক্স প্রবলেমে দুইটাকে একসাথে কম্বাইন করে দিয়ে দিচ্ছে। তাহলে এখানে তোমাদের একটু বুঝতে হবে যে কখন আসলে আমাদেরকে প্রোডাক্ট রুল ইউজ করতে হবে, কখন আমাদেরকে সাম রুল ইউজ করতে হবে, এই জিনিসটা একটু বুঝে নিতে হবে। এটা দরকার নেই, মানে এটা বোঝাইতে গেলে আইপি অ্যাড্রেসের এখন আবার তোমাদের কম্পিউটার নিয়ে ক্লাস করতে হবে। স্কিপ ইট। আচ্ছা, নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। এটা এর আগে আমরা কোথাও পড়ছিলাম, সম্ভবত সেটের ভিতরে, সম্ভবত আমরা এটা পড়ছিলাম সেটের ভিতরে। তো এক্সক্লুশন ইনক্লুশন প্রিন্সিপালটাকে একটু বোঝা না। বলছে কি, দেখো, সাপোজ দ্যাট এ টাস্ক ক্যান বি ডান ইন ওয়ান অর ইন টু ওয়েজ, মানে যে কোনো একটা কাজকে আমরা হয় in1 ভাবে করতে পারি অথবা in2 ভাবে করতে পারি, দুইভাবে যে কোনো একটা ভাবে করতে পারি, ঠিক আছে? But some of the set of n1 ways to do the task are same as the n2 ways. মানে n1 ভাবে যে যতগুলা ওয়েতে করা যায় এবং n2 ওয়েতে যতগুলা ওয়েতে করা যায়, এই দুইটা ওয়ের ভিতরে কিছু ওয়ে আছে হচ্ছে কমন, n1 এও আছে n2 তেও আছে, সেইটার কথা এখানে বলছে যে n1 এর সেটের কিছু কাজ n2 সেটের মধ্যে রয়ে গেছে, দুইটা হচ্ছে একই। তাহলে এখন আমি n1 এবং n2 কে সরাসরি অ্যাড করতে পারবো না, যে n1 যোগ n2 সরাসরি আমি করতে পারবো না, কারণ এর ভিতর কমন আইটেম আছে, ঠিক আছে? তাহলে এই ধরনের কেসে আমরা যদি কাউন্টিং করে বের করতে চাই যে আসলে পসিবল আউটকাম কত আসতে পারে, সেইটার ক্ষেত্রে যে টেকনিকটা অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হচ্ছে এক্সক্লুশন ইনক্লুশন প্রিন্সিপাল, অথবা বলা হচ্ছে সাবট্রাকশন প্রিন্সিপাল। বুঝতে পারছো কথাটা? কথাটা কি বুঝতে পারছো আমার? হচ্ছে যে একটা কাজ করা যায় n1 ভাবে, সেম কাজটা আবার n2 ভাবেও করা যায়, এবং এই দুইটার মধ্যে কিছু কমন আছে, যেটা n1 এও আছে n2 আছে। এইরকম ক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি না যে সাম রুল অ্যাপ্লাই করে n1 এবং n2 যোগ করি, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে যে ফর্মুলাটা ইউজ করতে হয় সেটাকে বলা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল, অথবা এটার আরেকটা নাম হচ্ছে সাবট্রাকশন প্রিন্সিপাল। এই রুলটা ইজি, আমরা একটু দেখবো এখন। যেমন এইখানে দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এক্সাম্পলটা কি বলছে, হাউ মেনি বিট স্ট্রিং অফ লেন্থ 8 either start with 1 or ends with 2 bit 0। এখানে কোয়েশ্চেনটা যেটা বলছে যে তোমার 8 ডিজিট বা 8টা অক্ষরের লেন্থের একটা বিট স্ট্রিং আছে, যেমন এখানে দেখো 1 তো আছেই, 2 3 4 5 6 7 8, মানে লেন্থ হচ্ছে 8 লেন্থের একটা ক্যারেক্টার বা একটা বিট, যেটা বলছো হয় শুরু হবে তোমার 1 দিয়ে অথবা শেষ হবে 2টা 0 দিয়ে।
তাহলে যদি 1 দিয়ে শুরু হয় তাহলে প্রথম বিটটা তোমার লগ, তারপরে 7টা বিট আছে, 7টা বিটকে তুমি ফিল আপ করতে পারো কত ওয়েতে, যেহেতু বাইনারি নাম্বার তার বেজ হচ্ছে 2 এবং তার পাওয়ার যেহেতু 7টা ঘর আছে এই জন্য 2 টু দি পাওয়ার 7, সেটা হচ্ছে 128। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো আরেকটা কন্ডিশন যেটা বলছে সেটা হচ্ছে শেষ হবে 2টা জিরো দিয়ে, শেষ হবে 2টা জিরো দিয়ে। তাহলে আমার লেন্থ বাকি থাকতেছে 1 2 3 4 5 6টা আছে। তাহলে 6টাকে আমি কত ভাবে ফিল আপ করতে পারি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 64 ওয়েস। থার্ড অপশনটা হচ্ছে আমার 1 দিয়েও শুরু একই সাথে এবং শেষ হচ্ছে ডাবল জিরো দিয়ে। এইরকম কতগুলো আছে 32। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই যে 32টা এটা শুরু হয়েছে কি দিয়ে? 1 স্যার। 1 দিয়ে। এখানে আছে না 1 দিয়ে শুরু? জি স্যার। তার মানে এই যে 32টা, এই 32টা কিন্তু 128টার ভিতরে আছে। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আবার দেখো এই 32টা শেষ হয়েছে কি দিয়ে? 0 0। এখানেও তো 0 0 দিয়ে আছে শেষ, আছে না? জি স্যার। জি স্যার। তার মানে কি দাঁড়াচ্ছে এই 32টা আবার এই 64-র ভিতরেও আছে। জি স্যার। তার মানে এখন আমি যদি বলি যে কতগুলা বিট হবে, সিম্পলি আমি কিন্তু 3টাকে যোগ করে দিতে পারবো না যে 128 যোগ 64 যোগ 32, কারণ এই 32টা 128-এর ভিতরেও আছে আবার 64-র ভিতরেও আছে। তাহলে এইটার ক্ষেত্রে কি করব, 128 আর 64 যোগ করব, যোগ করে 32টা এখান থেকে বাদ দিব। তাহলে এই দুইটাকে আমি ইনক্লুড করলাম আর এটাকে হচ্ছে এক্সক্লুড করলাম। এটাকে বলা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। মানে দুইটার ভিতরে নাম্বার অফ কমন পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে আমি বাদ দিব, বাদ দিয়ে বের করবো যে টোটাল নাম্বার অফ বিট হচ্ছে 160। বুঝতে পেরেছ? জি স্যার। স্যার যদি স্যার স্যার। সেকেন্ডটা যদি 0 0 না শেষ হয় বা অন্য কিছু একটা হতো স্যার, তাহলে স্যার 32টা স্যার কি করতাম স্যার? সাপোজ সাপোজ ধরেন স্যার 0 0 তে না শেষে স্যার 1 1 দিয়ে শুরু হলো স্যার, তাহলে তো অন্য একটা রেজাল্ট আসতো। বুঝিনি, আবার বলো। স্যার সেকেন্ডটা স্যার 0 0 তে শেষ না হয়ে স্যার সামনে 1 1 দিয়ে শুরু হতে পারতো। না, কিন্তু তো কন্ডিশন তো বলে দিস 1 নাইলে 0 দিয়ে হবে, কন্ডিশনের সাথে ম্যাচ করতে হবে তো। স্যার জি। ধরো 1 1 দিয়ে শুরু হলো, 1 1 এখানে শুরু আছে না? জি স্যার। 1 আছে, পরের ডিজিটটা তো 1 আসতে পারে। জি স্যার। ঠিক আছে, কিন্তু দেখা গেল লাস্টেরটার সাথে পরেরটা মিললো না, ডিফারেন্ট হয়ে গেল, জি স্যার। এরকম হইতে পারে না? জি স্যার। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ধরো 1 দিয়ে শুরু এরকম এই 32টা এটার ভিতরে আছে, আবার 0 দিয়ে শেষ এই 32টা এটার ভিতরে আছে। এটা হচ্ছে কমন দুইটার ভিতরে। সেই কমনটুকু আমাদেরকে বাদ দিতে হবে, যেটা আসলে বেসিক্যালি তোমার এইখানে আমরা সেটের ভিতরে করছিলাম, মনে আছে কিনা দেখো। A1 ইউনিয়ন A2 এটা সমান সমান হচ্ছে A1 এর নাম্বার মানে কতগুলো এলিমেন্ট A2 এবং তা মাইনাস করতে হবে এই দুইটা সেটের ভিতরে কমন যে উপাদানগুলো আছে সেটাকে বাদ দিতে হবে। এটাকে বলা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। কাউন্টিং এর ক্ষেত্রেও আমার এটাকে অ্যাপ্লাই করতে হবে। জি স্যার। স্যার এরপরে নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে ট্রি ডায়াগ্রাম। সো ট্রি ডায়াগ্রাম নিয়ে বেসিক্যালি আমরা আমাদের এই শেষের দিকে টোটাল চ্যাপ্টারই আছে, ফুল চ্যাপ্টারই আছে, যেটা বেসিক্যালি ট্রি নিয়ে ডিসকাস করা হয়েছে। বাট এখানে একটু হালকা একটা ধারণা দেওয়া হবে, আমি একটু বলে নিই। ট্রি বেসিক্যালি আমরা জানি যে গাছ, যেটার গাছের যে স্ট্রাকচার সেটা হচ্ছে নিচে রুট থাকে, তারপরে ব্রাঞ্চ থাকে, তারপরে লিফ থাকে। এইটার কনসেপ্টটাই হচ্ছে এরকম যে এটা হলো তোমার রুট নোড, এই মাঝখানের গুলাকে বলা হচ্ছে ব্রাঞ্চ, এবং একদম শেষে যে পয়েন্ট গুলো আছে এগুলোকে বলা হয় লিফ, মানে পাতা। এরপর আর কিছু নাই, গাছের যেমন পাতার পর আর কিছু থাকে না, এগুলোকে নিচের গুলোকে বলা হয় লিফ। আর এই মাঝখানের যেগুলো এগুলো হচ্ছে ব্রাঞ্চ, আর একদম শুরু যেটা থেকে সেটাকে বলা হচ্ছে রুট। এটা একটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমেও আমরা আসলে
নাম্বার অফ পসিবল অপশন কয়টা হইতে পারে সেটাও বের করতে পারি। কিরকম, এখানে একটা এক্সাম্পল দেখো, দেখতে ক্লিয়ার। বলছে যে হাউ মেনি বিট স্ট্রিং অফ লেন্থ 4 ডু নট হ্যাভ 2 কনজিকিউটিভ ওয়ানস, মানে তুমি 4 লেন্থের বিট স্ট্রিং, 4 লেন্থ বলতে তোমার বাইনারি ডিজিট যার লেন্থ হচ্ছে 4টা করে হবে, 1101 বা 10 এরকম আর কি 4টা হবে। তো বলছে যে এইরকম বিট স্ট্রিং লেন্থ কতগুলো আছে যার ভিতরে 2 কনজিকিউটিভ ওয়ান নাই, পরপর দুইটা ওয়ান নাই, পরপর দুইটা ওয়ান নাই, এইরকম কতগুলো বিট স্ট্রিং আছে। তো এইটা আমরা বেসিক্যালি কিভাবে বের করবো, বের করার জন্য যে ফরম্যাটটা বা প্যাটার্নটা সেটা হচ্ছে ট্রি ডায়াগ্রামের মাধ্যমে আমরা বের করি। সেটা কিরকম দেখো, প্রথমে হচ্ছে আমার রুট নোড, এখান থেকে যেহেতু বাইনারিতে আমার অপশন হচ্ছে 0 এবং 1, এছাড়া আর অপশন নেই। এই জন্য হচ্ছে আমার দুইটা ব্রাঞ্চ বের হয়েছে রুট থেকে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। এটা বুঝছো? এটা কি বুঝছো? জি স্যার। যে রুট থেকে দুইটা ব্রাঞ্চ বের হয়েছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। এখন এইখান থেকে আবার আমার ব্রাঞ্চ বের হবে, যেহেতু বাইনারি দুইটা হওয়ার কথা না, কি হবে, এইখান থেকে আবার দুইটা বের হওয়ার কথা, তাই না? জি স্যার। ধরো এখানে একটা 1 আর একটা 0 হবে, ঠিক আছে? কিন্তু এইখানে দেখো 0 আছে, 1 নাই কেন? এখান থেকে 1 বের হয় নাই কেন, বলতে পারবা? স্যার ফার্স্ট বিটে 1 আছে এর জন্য। না, এখানে আমার কিন্তু বোলস কন্ডিশনে বলে দিছে যে পরপর দুইটা 1 হতে পারবে না। মানে আমরা ট্রিটা আঁকার পরে এইখান থেকে শুরু করবো, শুরু করে এইভাবে করে যাব, নিচে দেখতে পারবা। তার মানে বিষয়টা দেখো, আমার পরপর দুইটা 1 থাকতে পারবে না বলে 1 এর পরে আমার ব্রাঞ্চে কোনো 1 নাই, শুধু 0 আছে। বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। এরপরে 0-র পরে হচ্ছে আমার আবার দুইটা বের হয়েছে, কারণ 0-র সাথে যেহেতু আমার কন্ডিশন নাই, তাহলে 0-র সাথে হচ্ছে 1, তারপরে 0। এবং আমার লেন্থ কত বলছে? 4 বিট, 4টা বিট বলছে। তাহলে এটা হলো আমার ফার্স্ট বিট, দেখো লেখা আছে এটা হচ্ছে ফার্স্ট বিট, এই লেভেলটা হচ্ছে সেকেন্ড বিট, এটা হচ্ছে থার্ড বিট। এই যে 1 0 যে বের হলো, এখন এখানে 1 এর ক্ষেত্রে দেখো আমার 1 নাই, শুধু 0 আসছে। 0-র ক্ষেত্রে আমার দুইটা অপশন আছে। থার্ড বিটের থেকে আবার 4 বিটে যখন যাবো, যেহেতু 1 আছে আমি 1 রাখতে পারবো না, 0 রাখলাম। 0-র পরে দুইটা ব্রাঞ্চ আমার বের হইলো, 1 0, সমস্যা নেই। এখানে 0-র পরে 1 0, 1 এর পরে 1 হবে না, 0 আসবে, 0-র পরে 1 0। এখন এই যে নিচে যে বিট গুলো লেখা হয়েছে এটা কিভাবে আসছে, এটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দেখাই, খেয়াল করো। এটা হচ্ছে রুট, রুট থেকে আমার লাইনটা আসতেছে, দেখো কিভাবে আসলো। তাহলে 1 0 1 0, বুঝছো? উপর থেকে নিচে, বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। একদম রুট থেকে আমি লিফ পর্যন্ত আসলাম। কিভাবে আসলাম? আসলে প্রথমে পাইলাম 1, তারপরে 0, তারপরে 1 0। এইখানে তোমার এই যে 1 0 1 0 আসলো, এরপরেরটা আবার আসলো, পরেরটা হচ্ছে আবার আমি এভাবে করে আসলাম। তাহলে আস্তে আস্তে কি পেলাম? 1 0 0 1, ঠিক আছে? দেখা যাচ্ছে এটা? জি স্যার। জি স্যার। তারপরেরটা আসো 1 0 0 0। 1 0 0 0। আচ্ছা, এরপরেরটা কি হবে বলো? স্যার 1 0 1 0 0, না 0 1 0 0। 0 1 0 1, এই 0, তারপরে 1, তারপরে 0, তারপরে এই যে 1। আমার লাইনটা কি দেখতে পাচ্ছ? এই যে লাইন যে আমি আঁকলাম, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে এখন। লাইনটা যে আঁকলাম, প্রথমে আসলাম এখানে 0 পাইলাম, তারপরে এখানে আসলো 1 পাইলাম, তারপরে এখানে 0, তারপরে এখানে হচ্ছে 1।
বুঝছো এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরেরটা আবার আসি। এখানে 0100 জিরোর পরে 1, তারপরে 0 তারপর 0 স্যার। 0। এরপরে এই পাশে আসি, 0 0 1 10 তারপরে এই পাশে আসো আবার, 0 0 0 1, তারপর লাস্টে আসো। 4টা 0 স্যার। তার মানে এইখানে যে তোমার টোটাল 8টা কম্বিনেশন আসলো, এই যে নিচের 8টা, এর ভিতরে দেখো কোনোটার ভিতরেই পরপর 2টা 1 নাই। দেখছো? স্যার নিচেরটা একদম দেখা যায় স্যার, 3টা যদি দেখা যায় স্যার। হ্যাঁ। এখন আর এখন স্যার 4টা ডিজিট দেখা যায় স্যার। এখন দেখা যাচ্ছে? স্যার 4টা ডিজিট দেখা যাচ্ছে, 4টা স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। হুম। তাহলে আমার কন্ডিশনটা কি বলছে? কন্ডিশনটা বলছে লেন্থ হবে 4, তার মানে আমার 4টা করে আছে লেন্থ। এবং সেকেন্ড কন্ডিশন বলছে 2টা পরপর 1 থাকতে পারবে না। দেখো কোনোটার ভিতরে 2টা পরপর 1 নাই। জি স্যার। তাহলে এই যে কন্ডিশন দিয়ে বের করলাম আরেক ধরনের কাউন্টিং, সেটা হচ্ছে একটু স্পেশাল একটা মেথড, যেটাকে বলা হচ্ছে ট্রি ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা বের করলাম যে কিভাবে এটা বের করা যায়। কনসেপ্টটাকে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আরেকটা এক্সাম্পল দেই, ক্লিয়ার হলো। এইখানে দেখো, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। ম্যাথ গুলো খুবই ইজি, কিন্তু একটু জাস্ট মাথা ঠান্ডা করে বুঝলেই হবে। কি বলছে দেখো, এ প্লে অফ বিটুইন 2 টিম, মানে একটা টুর্নামেন্ট চলতেছে, টুর্নামেন্টের টিমই হইতেছে 2টা। কয়টা? 2টা স্যার। 2টা। 2টা টিম, এবং তারা সর্বোচ্চ কয়টা গেম খেলবে? 5টা স্যার। 5টা। 5টা গেম খেলবে বলছে, সর্বোচ্চ 5টা গেম খেলবে। এখন এই 5টা গেমের ভিতরে যেই টিমটা সবার প্রথমে 3টা গেম জিতবে, সেই হচ্ছে টুর্নামেন্টটা জিতবে। কোয়েশ্চেনটা বুঝতে পারছো? জি স্যার। যে 2টা টিমের ভিতরে টুর্নামেন্টে টিমই হচ্ছে 2টা টিম আছে, তারা টোটাল 5টা ম্যাচ খেলবে। 5টা ম্যাচের ভিতরে যেই টিমটা 3টা সবার প্রথম 3বার জিতবে, সেই টিমটাই হচ্ছে ম্যাচটা বা টুর্নামেন্টটা জিতবে। এখন এইটা কত ভাবে তো বের করা যায় বা কত ভাবে করা সম্ভব, সেটা আমরা একটু দেখি। তাহলে প্রথমে হচ্ছে দেখো, ফার্স্ট যে রুট নোট, এখান থেকে তোমার হচ্ছে টিম 1 এবং টিম 2 এর ম্যাচ খেলা হচ্ছে, ঠিক আছে? তাইলে অপশন কি আসবে? স্যার। 2টা আসবে। জি স্যার। হয় টিম 1 জিতবে, না হয় টিম 2 জিতবে, ঠিক আছে? তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে যে তোমার এইটা হলো তোমার ম্যাচটা খেলা হচ্ছে, এইখান থেকে অপশন হচ্ছে 2টা, হয় টিম 1 জিতবে, না হয় টিম 2 জিতবে। এটা হলো 1 নাম্বার গেম। তার মানে 1 নাম্বার গেম খেলার পরে তুমি হয় টিম 1 কে পাবা, নাহলে টিম 2 কে পাবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে সেকেন্ড এইখানে আসো, এখান থেকে আসলে আবার এখান থেকে অপশন 2টা আসবে, হয় টিম 2 জিতবে, না হয় টিম 1 জিতবে। বুঝতে পারছো এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর এইখানে আসলে আবার সে 2টা অপশন, হয় টিম 2 না হলে হচ্ছে টিম 1। তাহলে এখন এইখানে দেখো, টিম 2 একবার জিতলো, 2বার জিতলো, আর এখানে কয়বার? 3বার জিতছে স্যার। 3বার জিতা মানেই সে টুর্নামেন্টটা উইন করছে, এই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমি কন্ডিশনে বলে দিছি যে যেই টিমটা সবার আগে হচ্ছে প্রথম 3টা গেমে জিতবে, সেই হচ্ছে জিত। তাহলে এটা একটা অপশন, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন ট্রিটা যেহেতু আঁকা আছে, তোমরা এখন বুঝতে পারছো এইভাবে করে বসাইলে কিভাবে হয়। দেখো, প্রথমে আমি যেটা দেখাইলাম সেটা হচ্ছে কি, যে এইখান থেকে রুট থেকে আমি যদি শেষ পর্যন্ত আসি, তাহলে দেখা গেল যে টিম 2 3বার জিতছে। এখন এইখানে যদি আসি, টিম 2 জিতলো, এইখানে আবার টিম 1 জিতছে।
আবার এইখানে টিম 2, আবার হচ্ছে টিম 2। তাহলে টিম 2 কয়বার জিতলো? 3 বার 3 বার। স্যার। টিম 3 বার 1, স্যার। টিম 1 একবার। একবার। মানে 4 নাম্বার গেমে এসে 4টা গেম খেলার পর 3টা গেমে টিম 2 জিতছে আর টিম 1 একটাতে জিতছে। তাহলে যেহেতু 3টাতে জিতছে এই জন্য কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে বের করে দেখা হয়েছে যে তোমার যদি টিম 2 পরপর 3টা গেমে জিতে অথবা টিম 1 পরপর 3টা গেমে জিতে তাহলে গেম 3তে আমার টুর্নামেন্টটা শেষ। আদারওয়াইজ গেম 4-এ গেলে এইরকম অপশন দাঁড়ায় যে টিম 2 3 বার, টিম 1 হচ্ছে 3 বার। এবং 5 নাম্বার গেমে গেলে তখন আরো দেখা যাচ্ছে যে 3-2 3-2 করে, মানে টিম 2 3 বার জিতছে। এইখানে যদি আসলে দেখো টিম 2 3 বার, টিম 1 2 বার জিতবে। দেখো অন্য কালার যদি দেই, সো এখানে আসলে টিম 2 একবার জিতলো, টিম 1 একবার, টিম 2 একবার, টিম 1 একবার। তাহলে কয়টা হলো? 2-2, তাই না? জি স্যার। টিম 2 2 বার, টিম 1 2 বার, 2-2। এখন ফাইনাল ম্যাচে যে জিতবে, যদি টিম 2 জিতে তাহলে টিম 2 চ্যাম্পিয়ন, আর যদি টিম 1 জিতে তাহলে টিম 1। বুঝা গেছে? জি স্যার। সেইভাবে করে আমরা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে আমরা ইচ্ছে করলে কাউন্টিং বের করতে পারি যে কত ভাবে বা কত ওয়েতে এটা করা পসিবল। ঠিক আছে? সেম আরেকটা এক্সাম্পল আছে, এটা তোমরা দেখে নাও, এটা আমি ডিসকাস করলাম। এটা হচ্ছে টি শার্টের ক্ষেত্রে। তোমরা যখন এটা তোমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে যে তোমরা যখন কোনো ইভেন্ট করো, ট্যুর করো, তখন হচ্ছে টি শার্ট করতে যায়। টি শার্ট করতে যায় তখন হচ্ছে গ্যাঞ্জাম লাগে যে কার সাইজ কয়টা, কিভাবে মিলাবো। এই এক্সাম্পলটা যদি অ্যাপ্লাই করো খুব ইজিলি স্মুথলি কোনো হ্যাসেল ছাড়াই তোমরা বের করতে পারবে যে আসলে কার কয়টা লাগবে, যে স্মল সাইজের কয়টা লাগবে, মিডিয়ামের কয়টা লাগবে, লার্জ কয়টা লাগবে। এবং কালারের সাথে সাইজের সাথে এখানে কালারও তোমার হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে। সো এই প্রবলেমটা দেখলে ইজিলি আইডেন্টিফাই করা পসিবল। তো এর আগ পর্যন্ত যেগুলো দেখাইলাম এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। এইবার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আমরা পড়বো কাউন্টিং এর ক্ষেত্রে, যেটাকে বলা হচ্ছে পিজন হোল প্রিন্সিপাল। যদিও বলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পড়ার পরে তোমাদের কাছে জিনিসটা মনে হবে যে এটা আসলে মানে খুবই একটা সিম্পল জিনিস। কিভাবে হলো আসো দেখি। পিজন হোল প্রিন্সিপালটা কি বলছে? পিজন হোল প্রিন্সিপাল হচ্ছে তোমাদের অনেকেরই ধরো কবুতরের বাসা তোমরা দেখছো, বা কবুতর পালার অনেকের শখ থাকতে পারে। তো কবুতরের যে বাসাটা সেটাকে বলা হয় ফ্লক। কবুতরের বাসাকে বলা হচ্ছে ফ্লক। বলা হয়েছে যে সাপোজ দ্যাট এ ফ্লক অফ 20 পিজনস, মানে 20টা পিজনের একটা ফ্লক আছে, একটা ঘর আছে। কিন্তু ওই মানে ঘর হচ্ছে 19টা, যেটাকে পিজন হোল বলে। মানে কবুতরের যে খোয়ার বলে, খোয়ার হচ্ছে ফ্লক, সেই খোয়ারের ভিতরে ঘর আছে হচ্ছে 19টা, কিন্তু আমার কবুতর আছে 20টা। প্রবলেমটা কি বুঝছো? জি স্যার। কবুতরের গ্যাপটা হচ্ছে 19টা, কিন্তু নাম্বার অফ কবুতর হচ্ছে 20টা। তাইলে কি হবে? স্যার একটা বেশি। তাহলে দুইটা কবুতর থাকবে। এটাই পিজন হোল সূত্র। ঠিক আছে? মানে এটা তো আমরা সিম্পল কমন সেন্স দিয়ে বুঝি যে তাহলে একটার ভিতরে মানে মিনিমাম একটার ভিতরে হচ্ছে 2টা কবুতর থাকবে। সিম্পল। এটা আবার কি সূত্র হলো আমি নিজে আমার মাথায় আসি। যাই হোক, এখানে বলছে যে অ্যাটলিস্ট ওয়ান অফ দিস 19 পিজন হোল মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 2 পিজন। মানে এই 19টা খোপের ভিতরে মিনিমাম একটা খোপ থাকবে যেটার ভিতরে 2টা কবুতর থাকবে। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার এটা? জি স্যার। এইটাই হচ্ছে পিজন হোল প্রিন্সিপাল। এবং এটা হচ্ছে আরো বিভিন্ন বইতে থাকতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখেছে, সেটা হচ্ছে পিজন হচ্ছে 13টা, হোল আছে 12টা, মানে ঘর হচ্ছে 12টা
আর এখানে নাম্বার অফ পিজন হচ্ছে 13টা। তার মানে মিনিমাম এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটলিস্ট একটা ঘর তোমার 2টা কবুতর আছে। এটা হচ্ছে মিনিমাম কন্ডিশন। একটা ঘরে 3টাও থাকতে পারে ইচ্ছে করে, সেক্ষেত্রে 2টা খালি থাকবে। আবার এখানে দেখা যাচ্ছে কোন একটা ঘরে 3টা 2টা আছে, 3টা ঘর খালি থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাটলিস্ট আমার কন্ডিশনটা হচ্ছে যে সর্বনিম্ন একটা ঘরে 2টা করে পিজন থাকবে। এটাকে বলা হচ্ছে পিজন হোল প্রিন্সিপাল। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন পিজন হোল প্রিন্সিপালের অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় অ্যাপ্লাই হবে সেটা আমরা একটা এক্সাম্পল দেখি, দেখলে ক্লিয়ার হবে। দেখো কি বলছে যে among in a group of 367 people, কোন একটা পিপলের গ্রুপ আছে, সেইখানে পিপল গ্রুপের নাম্বার হচ্ছে 367। তাহলে 367 জন যদি হয়, তার মানে ওইখানে মিনিমাম 2জন ব্যক্তি আছে যাদের বার্থডে হচ্ছে সেম। কথাটা কি বোঝা গেছে? যে আমার জি এক স্যার। বছর মানে হচ্ছে 365 দিন। আমি যদি সবচেয়ে খারাপ অবস্থাও ধরি, ওয়ার্স্ট কেস চিন্তা করি, ওয়ার্স্ট কেস মানে হচ্ছে প্রতিদিন যদি একজনের করে বার্থডে হয়, ঠিক আছে, তাহলে 365 দিনে 365 জনের বার্থডে হয়ে গেল, আরো 2জন থাকে, তাইলে এই 2জনের বার্থডে দেখা গেল সেম ডেটে হয়ে গেছে। কারণ আমার তো আর মানে ইয়া নাই, কি বলে যে বছর তো তুমি 366 দিন করতে পারবো না, এক্সেপ্ট দ্য লিপ ইয়ার। নর্মালি 365 দিনের ভিতরে দেখা গেল 365 জনের চলে গেল, আর 2জন থাকে, 2জনের বার্থডে হচ্ছে সেম ডেটে। সেটা এখানে বলছে যে পিজন হোল প্রিন্সিপাল থিওরি যদি অ্যাপ্লাই করি, তাহলে অ্যাটলিস্ট ওই গ্রুপে 2জনের সেম বার্থডে হবে। এটা একটা ওয়ে। আরেকটা এক্সাম্পল দেখো, বলছে হাউ মেনি স্টুডেন্টস মাস্ট বি ইন দ্য ক্লাস to guarantee that at least 2 students receive the same score on a final exam if the exam is graded on a scale from 0 to 100 point. মানে আমাদের ক্ষেত্রেও তাই, যে ধরো পরীক্ষায় 0 থেকে 100 মার্কের একটা মানে কি হয়, মার্কিংটা হয়। বলছে যে স্টুডেন্ট মানে ক্লাসে কতগুলো স্টুডেন্ট আছে, মিনিমাম 2জন সেম নাম্বার পাইছে এরকম কতগুলো স্টুডেন্ট হয় সেটা বের করতে বলছে। এটাও হচ্ছে আমরা পিজন হোল প্রিন্সিপালের মাধ্যমে বের করতে পারি যে মিনিমাম কয়টা স্টুডেন্ট আছে যাদের সেম নাম্বার ক্লাসে পাওয়া গেছে বা সেম বার্থডে একই দিনে। এই যে ধরনের প্রবলেম গুলো বের করতে গেলে আমাদেরকে পিজন হোল ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন আরেকটা থিওরাম দেখি পিজন হোল প্রিন্সিপালের। সেটা হচ্ছে যে ইফ এন অবজেক্টস আর প্লেসড ইনটু কে বক্সেস, মানে আমার অবজেক্ট কতগুলা, এন সংখ্যক অবজেক্ট, এই এন সংখ্যক অবজেক্টকে আমাকে প্লেস করতে হবে কতগুলো বক্সের ভিতরে, কে সংখ্যক বক্সের ভিতরে। মানে সেম পিজন হোল প্রিন্সিপালের মতোই, যে আমার কবুতর আছে এন সংখ্যক কিন্তু ঘর আছে কে সংখ্যক, তাহলে কে সংখ্যক ঘরের ভিতরে আমার এন সংখ্যক কবুতরকে প্লেস করতে হবে। তাহলে যেটা হচ্ছে যে দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান বক্স কন্টেইনিং অ্যাট লিস্ট এন ডিভাইড বাই কে অবজেক্ট। তার মানে আমার একটা বক্স থাকবে, যে একটা বক্সে মিনিমাম বা অ্যাট লিস্ট এন ডিভাইডেড বাই কে নাম্বার অফ অবজেক্ট থাকবে। এটা হচ্ছে একটা থিওরাম, মনে থাকবে থিওরিটা? অবজেক্ট হবে এন সংখ্যক এবং বক্স থাকবে কে সংখ্যক, ঠিক আছে? অবজেক্ট হবে এন সংখ্যক, বক্স থাকবে কে সংখ্যক। তাহলে অ্যাটলিস্ট আমার এই কে সংখ্যক বক্সের ভিতরে একটা বক্স থাকবে, যে একটা বক্সের ভিতরে তোমার অবজেক্ট থাকবে হচ্ছে এন ডিভাইডেড বাই কে। বোঝা গেছে এটা? জি স্যার। এটা ব্র্যাকেট না কিন্তু, বুঝছো এটা কি? এই চিহ্নটা মানে কি?
বলতে পারবা? এই যে চিহ্ন দেয়া আছে, হার্ড ব্র্যাকেট স্যার। হ্যাঁ না স্যার, না স্যার। এখানে দেখো ছাদ লক করা কিন্তু ফ্লোর খোলা, দেখছো? জি স্যার। দেখো ছাদ লক করা কিন্তু ফ্লোর খোলা, তার মানে হচ্ছে এই ভাগ করলে তুমি যে ভগ্নাংশটা পাবা সেটা তোমাকে ফ্লোরে কনভার্ট করতে হবে। জিনিসটা কিরকম, ধরো তুমি ভাগ করলা পাইলে হচ্ছে ধরো 3.3, তাহলে তোমার 3.3 এর ফ্লোর কত? 3 স্যার। না, ফ্লোর হচ্ছে নেক্সট ইন্টিজার মানে 4, সরি ফ্লোর হচ্ছে 3 আর সিলিং হচ্ছে 4। তাহলে এই জিনিসটা মানে হচ্ছে তোমাকে অবশ্যই ফ্লোরটা কনসিডার করতে হবে। তাহলে যদি ভাগ করে তোমার থেকে 3.3 আসছে, তাহলে তোমাকে রাউন্ড অফ করে নিতে হবে হচ্ছে 3। বুঝা গেছে? জি স্যার। যদি 3.9ও আসে তাও তোমাকে 3 নিতে হবে, ওটাকে 4 করা যাবে না। ক্লিয়ার? জি স্যার। তাহলে এক্সাম্পলটা দেখো, একটা এক্সাম্পল বলছে কি যে যদি আমার এমন হয় যে 100 পিপল আছে, বাট এই 100 পিপলের ভিতরে তোমার সেম মান্থে জন্মগ্রহণ করছে এরকম কয়জন? তাহলে এন হচ্ছে আমার নাম্বার অফ পিপল, এন 100, এটা হচ্ছে আমার এন, ঠিক আছে, নাম্বার অফ পিপল, আর কে হচ্ছে মান্থ 12। তাহলে আমার ফর্মুলা কি ছিল? এন ডিভাইড বাই কে ছিল, তাই না? জি স্যার। তাহলে এন এর মান হচ্ছে 100 আর কে এর মান হচ্ছে 12, ভাগ করলে কত আসে? স্যার 8.33 স্যার। 8.33। স্যার। আচ্ছা, তাহলে আমি একটু ভুল বলছি। তাহলে আমাকে যেটা করতে হবে, ফ্লোর নিতে হবে, সরি সিলিং নিতে হবে, ফ্লোর না। তাহলে এই সিম্বলটা দিয়ে বোঝাচ্ছে আমার হচ্ছে নিতে হবে হচ্ছে সিলিং। তাহলে 8.3 যদি হয় তাহলে এটার সিলিং নাম্বার হচ্ছে তোমার 9। তাহলে এখান থেকে বের করে গেল যে অ্যাটলিস্ট 9 জন পিপল আছে। আর মানুষকে তো তুমি ভগ্নাংশ করতে পারবে না, তোমাকে অবশ্যই রাউন্ড অফ করতে হবে। তাহলে আমার কন্ডিশনটা হচ্ছে এখানে সিলিং নিতে হবে, তাহলে সিলিং হচ্ছে 8.3, সিলিং হচ্ছে 9। তাহলে ওই গ্রুপের ভিতরে 9 জন পিপল আছে যারা সেম মান্থে জন্মগ্রহণ করছে। ক্লিয়ার এটা? জি স্যার। সেকেন্ড আরেকটা এক্সাম্পল আছে, দেখো, what is the minimum number of students required in a discrete mathematics class to be sure that at least 6 will receive the same grade if there are 5 possible grades? তার মানে বলছে যে আমাদের এই ডিসক্রিট ম্যাথমেটিক্স ক্লাসে মিনিমাম কতগুলো স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে এই স্টুডেন্টদের ভিতরে অ্যাটলিস্ট 6 জন একই গ্রেড পাইছে এবং পসিবল গ্রেড হচ্ছে 5। পসিবল গ্রেড হচ্ছে 5, মানে হচ্ছে এ বি সি ডি ই বা এফ হোয়াটএভার। তাহলে তোমার এইখানে নাম্বার অফ স্টুডেন্ট মানে এটা হচ্ছে এন, এন কি আছে? এন আছে? দেখো তো, এন কিন্তু নাই। এন কি আছে কিনা দেখো, এন নাই, এন বের করতে হবে। কিন্তু তোমার কে আছে, কে হচ্ছে 5। তাহলে আমি এন ডিভাইড বাই 5 ইকুয়াল টু হচ্ছে এই 6 পিপল হচ্ছে একই, মানে এখানে যেমন দেখছো 9 পিপল হচ্ছে একই মান্থে জন্মগ্রহণ করছে, সেটাই এখানে বলছে যে 6 পিপল একই গ্রেড পাইছে।
তাহলে n ডিভাইড বাই 5 ইকুয়াল টু হচ্ছে 6 এবং আমাকে বলছে কিন্তু মিনিমাম, তাহলে n এর মিনিমাম ভ্যালু কত হতে পারে বলতে পারবা? কত হলে এটা হবে? এটা বলে এটা ঠিক নাই, তোমার এখানে ফর্মুলা যেটা আসে সেটা দেখো। তাহলে n সমান সমান কত হবে? 6 স্যার 30 স্যার, না না Into- 5 এটা হচ্ছে 30। তাহলে আমার মিনিমাম ওই ক্লাসে নাম্বার অফ স্টুডেন্ট হইতে হবে 30 যদি হয় তাহলে 6 জন দেখা যাবে সেম গ্রেড পাবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে ধরো কোন একটা ম্যাথে আমি কে এর ভ্যালু বলে দিলাম, সরি এন এর ভ্যালু বলে দিলাম, আর কমন ভ্যালু বলে দিলাম, কে নাই, বের করা যাবে? যেমন এই ম্যাথে এন এর ভ্যালু দেয়া নেই, বাকিগুলো দেয়া আছে। আরেকটা কোন একটা ম্যাথে ধরো আমি এন এর ভ্যালু দিয়ে দিছি কিন্তু কে এর ভ্যালু দেইনি, বের করা যাবে না? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। বের করতে পারবা নাকি পারবা না? স্যার কে এর ভ্যালু দেওয়া আছে স্যার? ফর্মুলাটা কি এন ডিভাইড বাই কে জি স্যার। সমান সমান কোন একটা ভ্যালু তুমি পাবা, সে ধরো এক্স বললাম। এখন যেই প্রবলেমটা আমরা এখানে পড়ছি সেখানে তোমার এক্স এর ভ্যালু দেয়া আছে আর কে এর ভ্যালু দেওয়া আছে, এন দেয়া নেই, এন বের করলাম 30। এখন আরেকটা প্রবলেম বললাম যেটার ভিতরে তোমার ধরো এন এর ভ্যালু দেয়া আছে এবং এক্স এর ভ্যালু দেয়া আছে, কে এর ভ্যালু দেন, স্যার তাহলে n বাই x হয়ে যাবে স্যার। বের করতে বলবো, ঠিক আছে? জি স্যার। আবার কোন এর আগে যে প্রবলেমটা আমরা করছি এখানে যেটা করছি এটাতে এন এর ভ্যালু দেয়া আছে এবং কে এর ভ্যালু দেয়া আছে, নাই কোনটা? এক্স, আমরা এক্স বের করে নিছি। তাহলে এই যে ফর্মুলাটা এন ডিভাইড বাই কে ইকুয়াল টু এক্স, এটা দিয়ে হচ্ছে যেভাবেই মেথড আসুক না কেন তোমার দুইটা ভ্যালু দেওয়া থাকবে, থার্ডটা আমরা ইজিলি বের করতে পারবো। জি স্যার। পারা যাবে? জি স্যার। সেই এক্সাম্পল গুলো দেখে নিও, এটা এখন আমি আর ডিসকাস করবো না, সেম একইভাবে ওই পিজন হোল প্রিন্সিপাল দিয়ে বের করতে হবে। লাস্ট এই থিওরিটা পড়াইলি আমাদের কাউন্টিং এর এই আজকের স্লাইড শেষ হবে, সেটা হচ্ছে রামসে থিওরি। এইটা একটু ঠান্ডা মাথায় বুঝে নাও। রামসে থিওরিটা সিম্পল। মনে করো 6টা পিপল আর একটা গ্রুপ আছে, ঠিক আছে? এবং বলছে যে each pair of individual consists of 2 friends or 2 enemies. কি বললাম যে একটা গ্রুপে 6 জন পিপল আছে, 6 জন পিপল মানে 3 জোড়া। কয় জোড়া? 3 জোড়া। 3 জোড়া। বলছে যে প্রত্যেক জোড়ার তোমার হয় 2টা ফ্রেন্ড আছে না হয় 2টা এনিমি আছে। কোশ্চেনটাকে বুঝছো? অ্যাজাম্পশনটা বুঝানো। বলছে যে অ্যাজিউম ধরে নিচ্ছি যে আমার একটা গ্রুপে 6 জন পিপল আছে এবং each pair of individuals consists of 2 friends or 2 enemies. আর প্রত্যেক জোড়ার হয় 2টা ফ্রেন্ড আছে না হয় 2টা এনিমি আছে। তাহলে শো দ্যাট আমাদের দেখাইতে বলছে there are either 3 mutual friends or 3 mutual enemies in a group. মিউচুয়াল ফ্রেন্ড তো আমরা বুঝি নাকি ফেসবুকের কল্যাণে? জি স্যার। মিউচুয়াল এনিমি বুঝি? জি স্যার। কেউ না বুঝি, ওটা আছে কোথাও? স্যার মিউচুয়াল ফ্রেন্ডের উল্টাই স্যার মিউচুয়াল এনিমি। বাস্তব জীবনে আছে কিন্তু ফেসবুকে নেই নাকি? জি স্যার। সেরকমই। তাহলে আমাকে প্রুফ করতে বলছে যে দেখাও যে তাহলে ওই গ্রুপের ভিতরে প্রত্যেকের 3টা করে মিউচুয়াল ফ্রেন্ড আছে অথবা 3টা করে কি আছে, মিউচুয়াল এনিমি আছে। বুঝতে পারছো এটা? জি স্যার। তাহলে এখন বলছে
সলিউশনটা কি বলছে দেখো, কোশ্চেন আশা করি বুঝতে পারছো। সলিউশনটা কি বলছে দেখো, স্যার লেট এ বি ওয়ান অফ দ্য 6 পিপল। এই 6 জনের ভিতরে এ হচ্ছে একজন, তাহলে আর বাকি থাকে কয়জন? 5 জন স্যার। 5 জন। তাহলে এই 5 জনের ভিতরে হয় 3 জন তোমার ফ্রেন্ড হবে, নাহলে 3 জন তোমার কি হবে? এনিমি স্যার। এনিমি হবে। তাহলে গ্রুপ হলো কয়টা? 2টা স্যার। একটা ফ্রেন্ডের গ্রুপ, একটা এনিমির গ্রুপ, ঠিক আছে? তাহলে আমার পিজন হল প্রিন্সিপাল যদি এখানে অ্যাপ্লাই করি, এই 5টা কি বলতো? 5টা কি? 10 নাম্বার অফ পিপল, ঠিক আছে? এটা বুঝছো? জি স্যার। কে কোনটা? স্যার 3 স্যার। না, 3 তো পিপল নাম্বার। আমার ফর্মুলাটা কি ছিল? n নাম্বার অফ এলিমেন্ট, কে নাম্বার অফ বক্স। এই এলিমেন্ট গুলাকে বক্সের ভিতরে আমি ঢুকাবো, মানে এর সাথে রিলেট হবে। আমি এখানে কি করতেছি, 5 হচ্ছে আমার n নাম্বার অফ পিপল, এদেরকে আমি 2টা গ্রুপে ঢুকাবো, হয় ফ্রেন্ড না হয় এনিমি। জি স্যার। বুঝতে পারছি কি আমি? জি স্যার। এই 5টা পিপলকে আমি 2টা গ্রুপে ইন করাবো। এই 2 হচ্ছে আমার কে, তাহলে পিজন হল প্রিন্সিপাল অনুযায়ী কি হবে? n ডিভাইড বাই কে, এবং কন্ডিশন হচ্ছে কি? সিলিং ভ্যালু নিতে হবে। জি স্যার। তাহলে n এর ভ্যালু কত? স্যার 5, কে এর ভ্যালু হচ্ছে 2। তাহলে ভাগ করলে কত হলো? স্যার 2.5। 2.5। যদি সিলিং নাও 3 স্যার। 3 হবে। তার মানে আমি এখানে দেখাচ্ছি যে, তার মানে তোমার 3টা করে এলিমেন্ট আছে, হয় আইদার ফ্রেন্ড হবে না হয় এনিমি হবে। বোঝা গেছে? জি স্যার। কনফিউশন আছে কারো? না স্যার। ওকে, সো এইটার সাথে সম্পর্ক কি রামসে নাম্বারে, সেটা আমরা একটু বুঝে নিই। সেটা হচ্ছে রামসে নাম্বারকে এইভাবে লেখা হয়, আর এম কমা এন, এই আর দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে রামসে নাম্বার। এবং এম এবং এন কি? এম এবং এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, যেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 2। এটা কি বুঝছো? 2 অথবা 2 এর চেয়ে বড়, মানে এম এর ভ্যালু হবে হচ্ছে 2 অথবা 2 এর চেয়ে বড়। একইভাবে এন এর ভ্যালু হবে হচ্ছে 2 অথবা 2 এর চেয়ে বড়। এইরকম নাম্বারকে আমরা বলবো হচ্ছে রামসে নাম্বার। বুঝছো না বুঝো নেই? স্যার একটু বোঝাতে স্যার। হ্যাঁ, স্যার একটু বোঝাতে স্যার। আবার একটু বলি, দেখো রামসে নাম্বারকে এইভাবে লেখা হয়, আর ব্র্যাকেটে হচ্ছে এম কমা হচ্ছে এন, এইভাবে লেখা হয়। এখন এম কি আর এন কি? এম হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, এনও হচ্ছে ইন্টিজার নাম্বার। কন্ডিশনটা হচ্ছে এন এর ভ্যালু এবং এম এর ভ্যালু দুইটাই 2 অথবা 2 এর চেয়ে বড় হবে, মানে 2 এর সমান অথবা 2 এর চেয়ে বড় হবে। ক্লিয়ার? জি স্যার। এবং এটা হলো কন্ডিশন। এবং এম আর এন দিয়ে কি বোঝাচ্ছে? এম আর এন দিয়ে বোঝাচ্ছে যে মিনিমাম নাম্বার অফ পিপল এট দ্য পার্টি, দে আর either m mutual friends or n mutual enemies। হয় m সংখ্যক মিউচুয়াল ফ্রেন্ড হবে, নয় n সংখ্যক মিউচুয়াল এনিমি হবে, এবং এদের সংখ্যা অবশ্যই হচ্ছে 2 অথবা 2 এর চেয়ে বড় হতে হবে। জি স্যার। তাহলে আমরা প্রিভিয়াস যে এক্সাম্পলটা দিলাম সেখানে m এর ভ্যালু কত আর n এর ভ্যালু কত? স্যার দুটো তো 3 স্যার। দুইটাই 3, দুইটাই 3 ছিল। জি স্যার। তাহলে এখানে লেখা যাচ্ছে এইভাবে, r33 ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে এটাকে বলা যায় এইভাবে, রামসে নাম্বার 33 ইকুয়াল টু 6। এটা মানে হচ্ছে যে এটা হচ্ছে 5 পিপল একটা গ্রুপ, যেখানে 3টা মিউচুয়াল ফ্রেন্ড অথবা 3টা মিউচুয়াল এনিমি আছে। এইটাকে আমরা যে নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি সেই নাম্বারটাকে বলা হচ্ছে রামসে নাম্বার।
আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এই মোটামুটি আমাদের রামসে নাম্বার বা রামসে থিওরি এইখানে শেষ। তাহলে আজকে মোটামুটি আমরা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে যে একটা কমপ্লেক্স প্রবলেম দেখলাম, তারপরে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল দেখলাম, তারপরে দেখলাম হচ্ছে ট্রি ডায়াগ্রাম, তারপরে দেখলাম হচ্ছে পিজন হোল প্রিন্সিপাল, এবং তারপরে দেখলাম হচ্ছে রামসে নাম্বার বা রামসে থিওরি। এই টপিক গুলো আমরা আজকে ক্লাসে ডিসকাস করছি। এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে বা কোনোটা বুঝো নাই, প্রবলেম আছে? নো স্যার। স্যার কোশ্চেন গুলো কি স্যার এরকমই আসবে স্যার? কোয়েশ্চেনের প্যাটার্ন মানে চ্যাপ্টার শেষ হলে আমি তোমাদেরকে ওই বিএলসি তে টাস্ক দিয়ে দিব, যে আসলে এই অ্যাসাইনমেন্ট টাইপের দিয়ে দিব যে এই চ্যাপ্টার থেকে তোমার কি টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে। মোরলেস এইরকম, এখানে যে এক্সাম্পল গুলো করছো মোরলেস এইরকম। ওকে স্যার। ঠিক আছে, জি স্যার। তোমাদের কোয়েশ্চেন না থাকলে আমি রেকর্ডিং অফ করে দেবো।